দক্ষিণ এশিয়ার দুটো প্রতিবেশী দেশ যাদের সম্পর্কটা একসময় ছিল বন্ধুত্বের এক দারুণ উদাহরণ, আজ তারাই এক গভীর সংকটের মুখোমুখি। যে বন্ধুত্ব এই অঞ্চলের স্থিতিশীলতার একটা বড় ভিত্তি ছিল, সেই সম্পর্কেই এখন ধরেছে ফাটল। কিভাবে এই সম্পর্কটা এমন একটা জায়গায় এসে দাঁড়ালো, চলুন আজ সেই গল্পের গভীরে যাওয়া যাক। ভাবুন একবার, এই একটা লাইন, এটাই কিন্তু সেই স্ফুলিঙ্গ যা দুই দেশের মধ্যেকার সম্পর্কে আক্ষরিক অর্থেই আগুন ধরিয়ে দিয়েছে। এই নির্মম বাস্তবতা দিয়েই আজকের আলোচনাটা শুরু করতে হচ্ছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, কিভাবে মাত্র একজনের মৃত্যু ভারত আর বাংলাদেশের মতো দুটো বন্ধু দেশের সম্পর্ককে একেবারে খাদের কিনারায় নিয়ে আসতে পারে? এই পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের ঘটনার একদম শুরু থেকে দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। এই পুরো সংকটের মূলে আছে একটা খুবই মর্মান্তিক ঘটনা, আর সেই ঘটনার কেন্দ্রে ছিলেন দীপুচন্দ্র দাস নামের এক সাধারণ তরুণ। দীপুচন্দ্র দাস, বয়স মাত্র ২৭, একজন সাধারণ গার্মেন্টস কর্মী। কিন্তু তার উপর একটা ভয়ঙ্কর অভিযোগ আনা হয়, ইসলাম ধর্ম অবমাননার। আর এই গুজবের ভিত্তিতেই একদল উন্মত্ত জনতা তাকে পিটিয়ে হত্যা করে। এই একটা ঘটনাই কিন্তু এর পরে যা যা ঘটেছে তার সবকিছুর শুরু। কিন্তু মজার ব্যাপার হলো, যখন সরকারি তদন্ত শুরু হলো, তখন একদম চমকে যাওয়ার মতো একটা তথ্য সামনে এলো। বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মানে র্যাব তাদের তদন্ত শেষে একদম পরিষ্কার করে জানিয়ে দিল যে দীপু দাসের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তার কোনো প্রমাণই মেলেনি। ভাবা যায়, পুরো ঘটনাটাই ছিল একটা ভিত্তিহীন গুজবের ওপর দাঁড়িয়ে। তো একটা স্থানীয় দুঃখজনক ঘটনা দেখতে দেখতে কিভাবে একটা আন্তর্জাতিক কূটনৈতিক সংঘাতে পরিণত হল আর দুই দেশের সম্পর্ককে একেবারে খাদের কিনারায় নিয়ে এলো, চলুন সেটাই দেখি। পরিস্থিতি যে কত দ্রুত হাতের বাইরে চলে যাচ্ছিল সেটাই টাইমলাইনটা দেখলেই বোঝা যায়। দেখুন, মাত্র কয়েকটা দিনের মধ্যে বিক্ষোভের আগুন এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়ল। চট্টগ্রামে ভারতীয় মিশনে হামলা হলো, আর তার জবাবেই নয়াদিল্লিতে বাংলাদেশি মিশনের সামনে বিক্ষোভ শুরু হলো। মানে একটা ঘটনার পাল্টা জবাবে আরেকটা ঘটনা, আর এভাবেই উত্তেজনা চরমে পৌঁছালো। আর এই কূটনৈতিক পর্যায়ের সম্পর্কটা যে কতটা খারাপ হয়েছিল তা এই ঘটনাটা থেকেই পরিষ্কার। নয়াদিল্লির একটা বিক্ষোভ নিয়ে দুই দেশ একদম দুই রকম কথা বলছে। বাংলাদেশ বলছে এটা সহিংস বিক্ষোভ, তারা গভীর উদ্বেগ জানাচ্ছে। আর ভারত কি বলছে? তারা বলছে এসব বিভ্রান্তিকর প্রচারণা। একই ঘটনা, কিন্তু ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা। তবে হ্যাঁ, এই উত্তেজনা কিন্তু হঠাৎ করে আকাশ থেকে পড়েনি। এর পেছনে একটা বড় কারণ হল বাংলাদেশের তখনকার গভীর অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা। বলা যেতে পারে এটাই এই আগুনে ঘি ঢালার কাজ করেছে। এই প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। ঠিক এক বছরের কিছু বেশি সময় আগে ২০২৪ সালের আগস্ট মাস, বর্ষার বিপ্লব নামে পরিচিত এক বিশাল ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার ১৫ বছরের সরকারের পতন হয়। আর এরপর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে, যা দেশের পুরো রাজনৈতিক চালচিত্রটাই বদলে দেয়। শুধু রাজনৈতিক অস্থিরতা নয়, এর সাথে যোগ হয়েছে দেশের অর্থনীতির ওপর প্রচণ্ড চাপ। নতুন অন্তর্বর্তীকালীন সরকার একটা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছে। দেখুন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেখানে প্রায় ৭% কাছাকাছি ছিল, এখন সেটা কমে ৩ থেকে ৪% নেমে আসার ভয়। আর সাধারণ মানুষের ওপর সবচেয়ে বড় চাপ হল মুদ্রাস্ফীতি, যেটা ১০% ছাড়িয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, প্রতিশোধের রাজনীতি। এর মানে কি? এর মানে হল দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দীর্ঘদিনের রেষারেষি আর প্রতিশোধের চক্র। এখানে সমঝোতার চেয়ে সংঘাতই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে, আর এই পরিস্থিতিটাই দেশকে স্থিতিশীল হতে দিচ্ছে না। এখন দেখুন, বাংলাদেশের এই যে ভেতরের অস্থিরতা, এর প্রভাব কিন্তু শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এটা বরং পুরো অঞ্চলের ভূ রাজনীতির খেলাটাকেই নতুন করে সাজানোর একটা সুযোগ তৈরি করে দিয়েছে। ক্ষমতার এই পালাবদলের পর জামায়াতে ইসলামীর মতো কিছু দল, যারা ঐতিহাসিকভাবে পাকিস্তানের ঘনিষ্ঠ এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। তাদের এই পুনরুত্থান পুরো অঞ্চলের রাজনীতিতে একটা নতুন এবং বেশ জটিল মাত্রা যোগ করছে। আর এই পরিবর্তনের সবচেয়ে স্পষ্ট প্রমাণ হল পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে নতুন করে যে সম্পর্কটা গড়ে উঠছে সেটা। দেখুন কি হচ্ছে। উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দলের সফর, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, এমনকি বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে সামরিক সরঞ্জামও কিনছে। ১৯৭১ সালের পর এই ধরনের ঘনিষ্ঠতা কিন্তু একরকম অকল্পনীয় ছিল। আর এই নতুন ভূ রাজনৈতিক খেলায় চীনও কিন্তু পিছিয়ে নেই। তারা তাদের উপস্থিতি বাড়াচ্ছে।
যেমন ধরুন, ভারতের জন্য অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের খুব কাছে বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটিতে চীনের বিনিয়োগ এই অঞ্চলের সমীকরণকে যে এটা আরও জটিল করে তুলছে তা বলাই বাহুল্য। তো এই সব কিছুর মানে ভারতের জন্য কি দাঁড়াচ্ছে? যে দেশটা গত ১৫ বছর ধরে বাংলাদেশকে নিজের পূর্বাঞ্চলের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু হিসেবে দেখে এসেছে, তাদের জন্য পরিস্থিতিটা এখন ঠিক কেমন? সত্যি বলতে ভারতের বিদেশ নীতির জন্য এটা একটা বিশাল ধাক্কা। শেখ হাসিনা সরকারের পতনের ফলে নয়াদিল্লি শুধু যে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্রকে হারিয়েছে তাই নয়, বরং নিজের পূর্ব সীমান্তে একটা সম্পূর্ণ নতুন আর অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আর ভারত এই সংকটটাকে যে কতটা সিরিয়াসলি নিচ্ছে সেটা তাদের সরকারি পর্যায়ের কথাবার্তা শুনলেই বোঝা যায়। ভারতীয় সংসদের একটা কমিটিতে এই পরিস্থিতিকে বলা হয়েছে ১৯৭১ সালের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ। এই কথাটা থেকেই এর ভয়াবহতা আন্দাজ করা যায়। ব্যাপারটা হলো, বাংলাদেশের এই অস্থিরতার কারণে ভারতের অনেকগুলো ক্রিটিক্যাল ইন্টারেস্ট এখন ঝুঁকির মুখে। যেমন উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা, বিশাল একটা সীমান্ত সামলানো, বিভিন্ন কানেক্টিভিটি আর ট্রানজিটের অধিকার, এমনকি এই অঞ্চলের শক্তির ভারসাম্য, এই সব কিছুই এখন একটা বড় প্রশ্নের মুখে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, সামনে অর্থাৎ ফেব্রুয়ারি ২০২৬-এ বাংলাদেশে যে নির্বাচন আসছে, সেটা কি এই টালমাটাল পরিস্থিতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে, নাকি ভারত আর বাংলাদেশের সম্পর্কটা এক দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার যুগে ঢুকে পড়তে চলেছে? পুরো অঞ্চলের ভবিষ্যৎই হয়তো এই একটা প্রশ্নের উত্তরের উপর নির্ভর করছে।